স্টিভেন হকিং একবার বলেছিলেন, নিজের পায়ের দিকে না তাকিয়ে তারার দিকে তাকাও। যা দেখছো তা বোঝার চেষ্টা করো আর ভাবো এই ব্রহ্মাণ্ড কিভাবে টিকে রয়েছে। কৌতূহলী হও। কেউই হয়তো জানতেন না যে কল্পনা একজন অ্যাস্ট্রোনট হতে চান, তবে তিনি গোড়া থেকে সেই দিকেই মনোনিবেশ করেছিলেন। কল্পনা খুবই ভালো ছাত্রী ছিল, আর ও খালি সময়ে বই পড়তে ভালোবাসতো, বিশেষ করে অনুপ্রেরণামূলক গল্প বা কল্পবিজ্ঞান। আর ওর সব থেকে প্রিয় বইগুলোর মধ্যে একটা ছিল জনাথন লিভিংস্টন সিগাল। রিচার্ড বাকের লেখা এই গল্পে বলা আছে যে বেশিরভাগ সিগাল সমুদ্র তট থেকে তাদের শিকারের কাছে যায় আর শিকার করে আবারও ফিরে আসে, কারণ তাদের মূল কাজই হলো খাবারের খোঁজ। তারা যদি সঠিকভাবে উড়তে না পারে তাহলে তাদের দলের মধ্যে সম্মানহানি হয় এবং তাদের ছোট করে দেখা হয়। তবে জনাথন লিভিংস্টন সিগাল ছিল কম বয়সী এবং উচ্চাকাঙ্ক্ষী, এবং কতভাবে ওড়া যায় তাই নিয়ে তার ভীষণ আগ্রহ ছিল, কারণ সে খুব দ্রুত গতিতে ওড়ার চেষ্টা করত। আর একথাও ঠিক, জনাথন লিভিংস্টন সিগালের মতোই কল্পনাও সাধারণ একজন মহিলা হয়ে থেকে যেতে চাননি। তিনিও অনেক উঁচুতে ওড়ার স্বপ্ন দেখেন। স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরে ওড়ার জন্য প্রচন্ড নিষ্ঠার প্রয়োজন হয়। মানব সভ্যতার ইতিহাসে মাত্র 565 জন মহাকাশে গিয়েছেন। কল্পনা চাওলা তাদের মধ্যে একজন হতে চলেছেন। আমাদের বাড়িতে এত লেখাপড়া কেউ করেনি, ও নিজেই ঠিক করে। 1994 সালে কল্পনা নাসার অ্যাস্ট্রোনট প্রোগ্রামের জন্য নির্বাচিত হলেন। আমি যখন জানতে পারি যে নাসা থেকে ওকে বেছে নিয়েছে একজন অ্যাস্ট্রোনট হিসেবে, আমার যে অনুভূতিটা হয়েছিল তা বোঝানোর মতো ভাষা আমার। আমি কখনো ভাবিনি যে আমি প্রথম বা দ্বিতীয় কেউ হব। কখনো এটাও মনে হয়নি যে আমি একটা ছোট শহরের মেয়ে। আমি আসলে এটাই করতে চেয়েছিলাম, আর এই কাজটা করার জন্য কাজটাকে উপভোগ করা খুব জরুরি ছিল। আপনি যদি সত্যিই কিছু করতে চান তাহলে আপনার নাম্বার কত সেটা বড় ব্যাপার নয়, এমনকি আপনি মহিলা কিনা তাতেও কিছু যায় আসে না। আমরা সবাই ক্রু মেম্বার ছিলাম। অ্যাস্ট্রোনটদের ট্রেনিং খুবই কঠিন হয়, অন্তত 1 থেকে 2 বছর সময় লাগে তা শেষ করতে। অ্যাস্ট্রোনটরা নানান ধরনের জিনিস শেখেন। তারা শেখেন কিভাবে মেডিকেল প্রসিডিওর করতে হয়, কিভাবে জেট ওড়াতে হয়, এমনকি অনেক মানুষের সামনে কিভাবে কথা বলতে হয় সেটাও তাদের শিখতে হয়। ওনাদের সঙ্গে থাকা যাত্রীদের দেশের সংস্কৃতি এবং ইতিহাসের বিষয়ে জানতে হয়, কারণ একে অপরের সঙ্গে ভালোভাবে মিলেমিশে কাজ করার জন্য, পরস্পরকে বোঝার জন্য তা খুবই জরুরি। শাটল লঞ্চ কন্ট্রোল থেকে বলছি, আমরা রয়েছি T-3 আওয়ার্সে। আমাদের কাউন্টডাউন কোনো যান্ত্রিক সমস্যা ছাড়াই এগোচ্ছে, আর বাকি কাজকর্ম শিডিউল মাফিক হচ্ছে। 36 বছর বয়সের কল্পনা প্রথমবার মহাকাশে গিয়েছিলেন 1997 সালের 19 নভেম্বর। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে মা, এখন তোর স্পিড কত? কলম্বিয়া হিউস্টন যা শিফট করবে বলে অরবিটে ছিল তা এবার অরবিট 2 এর সঙ্গে জায়গা বদল করছে। তো অ্যাস্ট্রোনট হওয়ার সব থেকে অদ্ভুত দিক হলো এটা সবসময় আপনার দ্বিতীয় পেশা হয়। অ্যাস্ট্রোনটরা মূলত অন্য বিষয়ে বিশেষজ্ঞ হন, যেমন ধরুন জিওলজি বা বায়োলজি। তারপর যখন তারা মহাকাশে যান তখন তারা অ্যাস্ট্রোনট হয়ে যান। কল্পনা চাওলার ক্ষেত্রে উনি একজন খুবই ভালো ফ্লুইড ডায়নামিসিস্ট ছিলেন। উনি রোবোটিক আর্ম খুবই ভালোভাবে চালাতে পারতেন, উনি হাওয়ার গতি খুব ভালোভাবে বুঝতে পারতেন, আর উনি মহাকাশে থাকাকালীন এই ধরনের কাজকর্মই করতেন। এটা একটা খুব
গোটা দেশ গর্বিত ছিল সেই প্রথম ভারতীয় মহিলাকে নিয়ে যিনি মহাকাশে গিয়েছিলেন। মহাকাশকে হয়তো শেষ সীমানা বলা হয়, তবে কেসি তারাদের মাঝে খুব সহজেই মানিয়ে নেন। পৃথিবী শুধুমাত্র নীল রঙের নয়, সব ধরনের রং এখানে দেখা যায়। পৃথিবী সত্যি অসাধারণ। যেমন ধরুন, যখন আমরা সাহারা মরুভূমি দেখতে পাই, তার কাছে সমুদ্রটা পান্নার মতো সবুজ, সে এক অসাধারণ সৌন্দর্য। আর সাহারা মরুভূমির রং সোনালী। সব থেকে সুন্দর বিষয় হলো, যদি কোথাও কোনো খুঁত থাকে তা যেন মিলিয়ে যায়, সবকিছু ভীষণ সুন্দর দেখতে লাগে। মনে হয় যেন গোটা পৃথিবীটা ভীষণ পবিত্র। যে অনুভূতিটা ভেতরে হয় তা হলো যে অন্য সমস্ত মানুষের সঙ্গে আমাকেও ভীষণ পরিশ্রম করতে হবে এই পৃথিবীটাকে বাঁচিয়ে রাখার জন্য। কল্পনা অনেক সময় বলতেন উনি পৃথিবীকে কি চোখে দেখেন আর নিজেকে তার অংশ হিসেবে কিভাবে দেখেন। আরো বলতেন যে উনি মনে করেন গোটা সৌরমণ্ডলের একজন নাগরিক তিনি, বিশেষ কোনো দেশের নাগরিক নন। উনি বলতেন যে পৃথিবী কত সহজে শেষ হয়ে যেতে পারে, আর বলতেন প্রাণ শুধুমাত্র এই ছোট্ট গ্রহেই পাওয়া যায়, এছাড়া প্রাণ অন্য কোনো গ্রহে পাওয়া যায় কিনা আমরা এখনো জানি না। উনি আমাদের গ্রহকে সংরক্ষণ করার কথা বলতেন। আর আজ যে ক্লাইমেট ক্রাইসিসের মধ্যে আমরা রয়েছি, সেখানে দাঁড়িয়ে ওনার কথাগুলো আমাদের মেনে চলা উচিত, কারণ তা খুবই গুরুত্বপূর্ণ। একদিন নাইট পাসের সময় আমি ফ্লাইট ডেকের আলোগুলো কমিয়ে দিয়ে আকাশের তারা দেখছিলাম। তারামণ্ডলটা দেখার পরে আপনার মনেই হবে না যে আপনি কোনো বিশেষ দেশ থেকে আসছেন, মনে হবে আপনিও এই বিশাল সৌরমণ্ডলের একজন নাগরিক। আরো ভালো করে বিষয়টা বোঝাতে হলে বলবো, একদিন হয়তো আমরা অন্য তারামণ্ডলে যাব, তখন আমরা কি বলবো? আমরা কোথা থেকে আসছি? আমরা বলবো আমরা মিল্কি ওয়ে থেকে আসছি। সালের 16 জানুয়ারি 41 বছরের কল্পনা দ্বিতীয়বারের জন্য মহাকাশের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন কলম্বিয়া STS-107 করে আরো দুটো দেশ থেকে আসা 6 জন ক্রু মেম্বারের সঙ্গে। তো ওদের ওখানে একটা অ্যাপার্টমেন্ট আছে যেখানে সমস্ত ক্রু মেম্বাররা একদিন দুদিন একসাথে থাকে। যেদিন লঞ্চ হওয়ার দিন ধার্য হয় সেদিন সবাইকে সেখান থেকেই নিয়ে যাওয়া হয়। তো আমি যখন পৌঁছলাম দেখলাম যে কল্পনা আমারই অপেক্ষা করছে। ঘুমোতে গিয়ে আমার একটা অদ্ভুত অনুভূতি হয়। আমি বুঝতে পারি যে আমার মধ্যে শুধু চিন্তা ভাবনার অনুভূতিটুকুই আছে, কারণ তখন আমরা ওয়েটলেস হয়ে গেছি। আমাদের পা হাত অনুভব করতে পারছি না, আমরা শুধু আমাদের বুদ্ধিকে অনুভব করতে পারছি। এই এক অদ্ভুত অনুভূতি, কনসিয়াসনেস ছাড়া আর কোনো কিছুই অনুভূত হয় না। সালের 1 ফেব্রুয়ারি মহাকাশে 15 দিন 22 ঘন্টা কাটানোর পর শাটেলটা পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেয়। সকাল 8টার সময় ওদের যে শাটল, ফোম ইনসুলেশনের একটা টুকরো বাইরের ট্যাঙ্ক থেকে ভেঙে যায় আর অরবিটারের বাঁ দিকের ডানায় গিয়ে লাগে। পরে যখন শাটেলটা পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার চেষ্টা করে তখন তা সম্পূর্ণভাবে ভেঙে যায়। আর দেখতে দেখতে হঠাৎ করে বন্ধ হয়ে গেল ওই প্রোগ্রামটা, টিভিতে যে প্রোগ্রামটা আমরা দেখছিলাম। যদিও বেশিরভাগ বৈজ্ঞানিক পরীক্ষা সফলভাবে শেষ করা গিয়েছিল, কিন্তু শাটেলে থাকা সমস্ত মানুষ মারা যান। 7 জন সাহসী ক্রু মেম্বার সেদিন মারা গিয়েছিলেন। কল্পনা চাওলার আর বাড়ি ফেরা হলো না। 2-3-4 ঘন্টাতেও কল্পনা চাওলা
একজন অত্যন্ত কৃতি বৈজ্ঞানিক, অক্লান্তভাবে যিনি পরিশ্রম করে চলেন বিজ্ঞানের জন্য। কলম্বিয়া স্পেসক্রাফটে থাকাকালীন তিনি নিজের অবসর সময় বিসর্জন দিয়ে একটা গবেষণায় সাহায্য করেন। কলম্বিয়াতে একটা মিস্ট এক্সপেরিমেন্ট করা হচ্ছিল, যার লক্ষ্য ছিল এটা বোঝা যে জলীয় বাষ্প কিভাবে আগুন নেভাতে সাহায্য করে। তবে সেই এক্সপেরিমেন্টটায় একটা সমস্যা দেখা দিয়েছিল। একটা ভ্যাকুয়াম পাম্প ছিল যেটা কাজ করা বন্ধ করে দিয়েছিল। পৃথিবীতে থাকা বৈজ্ঞানিকদের কিছুটা সময় লেগে গিয়েছিল সমস্যাটা খুঁজে বের করতে। 16 দিনের মিশনের 13তম দিনে শাটলে থাকা সমস্ত অ্যাস্ট্রোনটরা অর্ধেক দিনের ছুটি পান ব্যক্তিগত কাজ করার জন্য। কল্পনা সেই অর্ধেক দিনের ছুটি না নিয়ে সেই এক্সপেরিমেন্টটা শেষ করতে সাহায্য করেন। উনি লিকটা ঠিক করতে সাহায্য করেন, আর তাই সেই এক্সপেরিমেন্টটা সফল হয়। ডক্টর এঞ্জেল মাদ্রিদ, এটা যার এক্সপেরিমেন্ট ছিল, তিনি ওনাকে একটা চিঠি লেখেন, ওনাকে ডিয়ার কেসি হিসেবে সম্বোধন করেন, যা ওনার ডাক নাম ছিল। উনি ওনাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানানোর জন্য একটা চিঠি লেখেন, যা ছিল খুবই মর্মস্পর্শী। ওনার খুব ইচ্ছে ছিল কল্পনার সঙ্গে দেখা করে ওনাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানানোর, তবে দুঃখজনকভাবে সেটা আর সম্ভব হয়নি। তো আমি যখন কল্পনা ইন্টারনেটের আগে বা ইন্টারনেটের গোড়ার দিকে স্টেমে মহিলাদের জন্য একজন অনুপ্রেরণা ছিলেন। উনি সারা দুনিয়াকে দেখিয়ে দিয়েছিলেন যে একটা ছোট্ট অচেনা জায়গা থেকে এসেও স্টেমের ক্ষেত্রে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে ঠিক কী লাগে। বিশেষ করে এই ক্ষেত্রে যেহেতু এত কম মহিলা কাজ করতেন, বিশেষত ভারতবর্ষে। ওনার নিজের কলেজে মানে পাঞ্জাবে যেখানে উনি পড়াশোনা করেছিলেন, সেখানে সেই সময় মহিলাদের কোনো হস্টেল ছিল না। এখন আছে এবং তা তার নামেই নামকরণ করা। নিউ ইয়র্কে একটা রাস্তা আছে তার নামে, যেটাকে বলা হয় কল্পনা ওয়ে। আরো অনেক রকমের রাস্তা আছে, ইউনিভার্সিটির বিভাগ আছে যা ওনাকে সম্মান জানিয়ে ওনার নামে নামকরণ করা হয়েছে। মঙ্গলে একটা পাহাড় আছে যার নাম কল্পনা, এমনকি একটা অ্যাস্টেরয়েডও আছে তার নামে। ওকে নিয়ে আমার গর্ব হয়, কারণ যে কল্পনার প্রিয় বইতে জনাথন লিভিংস্টন সেগল মানে মূল চরিত্রের একটা অসম্ভব কৌতূহল ছিল। তা এতই প্রবল ছিল যে তার মৃত্যুর সময়ও সে হাসছিল। উড়তে উড়তে স্বর্গে প্রবেশ করার সময় সে স্বর্গকেও এক প্রকার বিশ্লেষণ করে। এবার তার পালা। ও তারার মতো চকচক করে, সারা পৃথিবীতে নিজের জ্যোতি ছড়ায়। শুধু ভারতেই নয়, শুধু আমেরিকাতেই নয়, আপনি জানেন তো যে সারা বিশ্বে যেসব রাষ্ট্র আছে, যে সমস্ত আলাদা আলাদা দেশ আছে, মনে হচ্ছিল সূর্যোদয় এবং সূর্যাস্ত প্রবল গতিতে হয়ে চলেছে, যেন কেউ ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছে। সম্পূর্ণ অন্ধকার হয়ে গেছে, তারপর অন্ধকার থেকে বেগুনি রং, তারপর কমলা, তারপর লাল, ঠিক বায়ুমণ্ডলের সীমানায় এমন হলো। আর তারপরই সূর্যোদয় হলো। সূর্যাস্তের সময় চাঁদ দেখা গেল। বাঁকা চাঁদ যেন ধারালো কাস্তের মতো ছিল, আর তার রং ছিল ধূসর রূপলি। তারপরেই চাঁদটা আমাদের থেকে অনেকটা দূরে চলে গেল আর পৃথিবীর আড়ালে লুকিয়ে পড়ল, ঠিক যেন ছোটবেলায় গল্পের বইয়ে পড়া রূপকথার মতো। কল্পনা এক অসাধারণ জীবনযাপন করেন। তিনি শুধু তারাদের কাছে পৌঁছননি, তিনি তাদের পেরিয়ে আসা পর্যন্ত বিশ্রাম নেননি। সব বাধা পার করে, সবার ধারণা ভেঙে দিয়ে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে ওনার লক্ষ্যের দিকে এগিয়ে চলতে থাকেন। কল্পনা চাওলা পৃথিবী ছেড়ে চলে যান কারণ এই মহাবিশ্বের বাইরেও অনেক কিছু দেখার, জানার এবং শেখার ছিল। আমরা কল্পনা চাওলাকে কুর্নিশ জানাই, কারণ তিনি আমাদের অনুপ্রাণিত করেন স্বপ্ন দেখতে,
আর বিশ্বের দিকে কৌতূহল ভরে তাকাতে। ওপরের দিকে তাকান, হয়তো ওনাকে দেখতে পাবেন। নমস্কার ইন্ডিয়া, আমি